ওকে, কিওয়ার্ডটা একটা ওয়েবসাইটের জন্য যতটা ইম্পর্ট্যান্ট, এটাকে হ্যান্ডেল করাও তার থেকে বেশি ডিফিকাল্ট। কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা আমাদের হ্যান্ডেল করতে হয় না। এটা আমাদের এসইও কাজ করতেছি এই পারপাসে শিখতে হয়। ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্টই আমাদের কিওয়ার্ড দিয়ে দেয়। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমি কিওয়ার্ড দিতে, কিওয়ার্ড রিলিভেন্ট কন্টেন্ট নাম দিয়ে দেয় কন্টেন্টের, কিওয়ার্ডের, আপনাকে সেই রিলিভেন্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হয়। এটাকে বলে কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে সার্চ ভলিউম, কম্পিটিশন, মেবি সার্চ ভলিউম এবং কম্পিটিশনটাই মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট পার্টস আছে, সেটা হচ্ছে আপনার যেটাকে বলে সিপিসি রেট। এখন আর সিপিসি রেট বলে না, এটাকে বলে টপ টপ অফ পেজ বিট এবং টপ অফ পেজ বিট লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ যেটাকে আর বলে আর কি। সো এইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? দেখেন, এখানে আমি লিখছি কি ডাটা এন্ট্রি। সো আমি যদি এখানে লিখি ডাটা স্ক্র্যাপিং, এখানে আপনি 5-6টা মেইন কিওয়ার্ড লিখে আপনি এটাকে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে যদি লিখি, ও তার আগে কথা হচ্ছে এই পর্যন্ত কি আপনারা আসতে পারবেন অ্যাডওয়ার্ডে? পারবেন না, না? ওকে, সো আমি এখানে লিখি গুগল অ্যাডওয়ার্ড, ওকে, আমি এটাতে যাই গুগল অ্যাডওয়ার্ড। এখানে গেলে সবার আগে আপনাকে সাইন আপ করতে বলবে, আপনার একটা জিমেইল দিয়ে সাইন ইন করবেন। আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড, ওকে। এখানে বলতেছে যে সুইচ করবেন নাকি অ্যাকাউন্ট, নাকি আপনি নতুন অ্যাকাউন্টে কাজ করবেন। আমি নতুন অ্যাকাউন্টে কাজ করবো, যেহেতু আমি নতুন। অ্যাজ ইউজুয়াল আপনাদের দেখাচ্ছে, আপনারা যেহেতু কোন করতে যাবেন তখন এটা আপনাদের কাছে নতুন মনে হবে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি চলে যাবেন। এখানে আপনার বিজনেসের নাম দিতে বলবে, আমি দিলাম আমার বিজনেসের নাম, আপনি আপনাদের একটা বিজনেসের নাম দিয়ে দিবেন, স্ক্র্যাপিং A to Z, ঠিক আছে? ও ওয়েবসাইটটা দিতে বলছে, এক্সাম্পল www.scrappingatozz.com। নেক্সট করে দিলাম আমি। ওকে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, আমার সাইটটা এখনো লঞ্চ করি নাই, মেবি এই জন্য এটা এনেবল দেখাচ্ছে। আমি চাইলে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে এখানে ঢুকতে পারি, ডাটা এন্ট্রি রিলেটেড যে কোনো একটা ওয়েবসাইট আমি এখানে ইউজ করতে পারি। যেমন এখানে দেখি ইনার ওয়েবসাইট, একটা মানে লো অল্টিটিউডের ওয়েবসাইট ব্যবহার করবো, ঠিক আছে? ব্লগ না, ডিরেক্ট ওয়েবসাইট ইউজ করতে হবে। ওকে, আমি এটা দিয়ে দিলাম, নেক্সট। নেক্সট, অ্যাডিট কিওয়ার্ড থেকে আমি দিলাম এখানে ডেটা ক্রাপিং। এখান থেকে কিছু দেওয়ার দরকার নেই, পার করে যাব। এখানে বলতেছে যে আপনার হেডলাইন, হেডলাইন দরকার নেই। ও,
এটা যেহেতু গুগল অ্যাডওয়ার্ড কাজ করে আপনার ধরেন অ্যাড ক্যাম্পেইন নিয়ে, এখান থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এরকম অনেক ঝামেলায় ফেলাবে এই প্রসেসটা পার হওয়া নিয়ে, ঠিক আছে। এখানে প্রসেসটা কমপ্লিট না করলে কি পারি হইতে দেবে না, দেখি। আচ্ছা এখানে একটা কিছু দিয়ে দেন, আমি দিয়ে দিই, আমার এগুলোর দরকার নেই। নেক্সট। বাজেট সেট আপ দিতে বলছে, এন্টায়ার ইয়ার ওয়ান বাজেট, কারেন্সি, সিস্টেমই চেঞ্জ করে ফেলাইছে। হেল্প, মাই অ্যাকাউন্ট গুগলে চলে আসছে। আচ্ছা আমরা আবার ট্রাই করি একটু। এখন আসলে সাইন ইন করি আমরা একটু। সেট ইউর বাজেট, ব্যাক করি। ব্যাক। এক মিনিট একটু দাঁড়ান, এগুলো একটু চেঞ্জ হয়ে গেছে সিস্টেম, আমি একটু দেখি কোথা থেকে মুভ করা যায়। হ্যাঁ চলে আসছি, একটু ঝামেলা হয়েছে বাট চলে আসছে, ঠিক আছে। আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন তখন সাইন ইন করার পর সবার নিচে দেখবেন, একে সবার নিচে লেখা থাকবে আর ইউ প্রফেশনাল মার্কেটার। সেক্ষেত্রে ওখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ডিরেক্ট চলে আসবেন, দেখবেন আবার নিচে লেখা থাকবে যে রান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। আমরা কোনো ক্যাম্পেইন চালু করব না, ঠিক আছে। আমি এটাকে আবার দেখাতে হবে, আরেকবার দেখালে তো ভালো হয়, কিন্তু
প্রবলেমটা হচ্ছে আবার সাইন ইন করতে হবে আর কি নিবে সাইন ইন মনে হয় না আচ্ছা, দেখি ট্রাই করি এখন তো ডিরেক্ট নিয়ে আসবে এখানে আমাকে আচ্ছা একটা ইনকগনিটো ব্রাউজার নেই এখানে দেখি অ্যাডওয়ার্ডে যাই আমরা সাইন ইন করতে বলতেছে আমরা সাইন ইন করি সো গুগল অ্যাডওয়ার্ডে আমি গেলাম সাইন ইন করতে বলছে আমি সাইন ইন করলাম এখন দেখি আমাকে কই নিয়ে আসে স্টিল লোডিং ওহো আমার তো এই অ্যাকাউন্টেও অ্যাকাউন্ট তৈরি করা আছে এখানেও আচ্ছা আমি নতুন অ্যাকাউন্ট করলাম এখন দেখেন আগের মতো চলে আসছে ঠিক আছে সো এখানে আমি যাই গুগল অ্যাডওয়ার্ড নিউ ক্যাম্পেইন রান করব আমি সরি নিউ অ্যাকাউন্ট খুলবো ক্লিক করলাম দেখি কি আসে সো সবার আগে আপনার এইরকম চলে আসবে ঠিক আছে এইটুকুতে আমাদের কোনো কাজ নেই যারা ক্যাম্পেইন তৈরি করবে তাদের কাজ এটা আমার কাজ হচ্ছে কোথায় নিচে এই যে সবার নিচে দেখেন আর ইউ প্রফেশনাল মার্কেটার দেন সুইচ টু এক্সপ্লোর মুড আমি এক্সপ্লোর মুডে চলে যাব এক মিনিট আমার
সো দেখেন আমরা সুইচ এক্সপ্লোর মোডে আসার পর এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, এদেরকে এখানে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসছে। ড্যাশবোর্ডে আসুক, এখান থেকে শুধু সাবমিট করে দেবেন। ওকে, এক্সপ্লোর ইউর ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন। দেখেন আমরা আমাদের এই জায়গায় চলে আসছি। সো এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ডের ড্যাশবোর্ড, ঠিক আছে। এই ড্যাশবোর্ড থেকে আমাদের কিওয়ার্ডগুলোকে নিয়ে রিসার্চ করতে হবে। আমি এটা কেটে দিই, আমি অলরেডি আমার অ্যাকাউন্ট এখানে ওপেন করে রাখছি একটা, হয়ে গেল অ্যাডওয়ার্ড। ও এটাও কি ডিলিট করে ফেলছি? আচ্ছা সমস্যা নেই, আবার যাই ড্যাশবোর্ডে। ওকে, আমি এটা কেটে দিই। এখান থেকে দেখেন এরকমও আসতে পারে, বা যে এরকমও আসুক, আমার এত কিছু দেখার দরকার নেই। আপনি যা শুধু উপরে দেখবেন যে এই টুলসের চিহ্নটা আছে নাকি, টুলসে ক্লিক করবেন। ক্লিক করে কিওয়ার্ড প্ল্যানার, আমার এত কিছু দরকার নেই, আমার শুধু যা দরকার কিওয়ার্ড প্ল্যানারটা। সো কিওয়ার্ড প্ল্যানারে আমি ক্লিক করি। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে এই পেজটা আসবে আপনার কাছে। এখান থেকে আপনি আপনি এটা সিলেক্ট করবেন, সে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকোস্ট। আমি এখানে যাব, এখান থেকে আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করে দিই, আমি দিই ডাটা। জাস্ট শুধু এটা স্টার্ট করার জন্য, ঠিক আছে। পরে এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এখন আসেন কিওয়ার্ড আইডিয়াতে। কিওয়ার্ড আইডিয়া থেকে আসার পর এখানে দেখবেন কি লেখা আছে, ইউ ডোন্ট হ্যাভ এনি কিওয়ার্ড আইডিয়া। তাহলে এখানে আমরা ক্লিক করি, এখানে লিখি আমরা কি কাজ করি, ডাটা স্ক্র্যাপিং। লেট মি সার্চ, আমি এখানে সার্চ দিলাম ডাটা স্ক্র্যাপিং লিখে, গেট রেজাল্ট। গেট রেজাল্ট করার পর ডাটা স্ক্র্যাপিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড গুগলে সার্চ করা হয় তার একটা লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এই লিস্টে কিছু আপনার ইকুয়াল রেজাল্ট পাবলিশ করা হয়েছে। লিস্টগুলো কি দেখতে পাচ্ছেন এই যে নিচে? ওকে গুড। সো এখন দেখেন ডেটা স্ক্র্যাপিং। ডেটা স্ক্র্যাপিং লিখে গুগলে সার্চ করা হয় 100 থেকে 1000 বার এভরি অ্যাভারেজ মান্থ, বছর মানে 12 মাসে যা সার্চ করা হয় সেটাকে এক মাসে অ্যাভারেজ করে। টোটাল সার্চ রেজাল্টকে তারা 12 দিয়ে ভাগ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা স্ক্র্যাপিং নামে যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটাকে 100 থেকে 1000 বার সার্চ করা হয় গুগলে, এবং এর কম্পিটিশন কি লো, মানে এটা নতুন ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যাবে, ঠিক আছে। আর এখানে দেখেন টপ বিট, লো রেঞ্জ হচ্ছে এত, আর হাই রেঞ্জ হচ্ছে $2.30, আর লো রেঞ্জ হচ্ছে 0.0.7। সো তাহলে এটা কি, এই রেঞ্জটা কি বোঝায় আমাদের, কেউ বলতে পারবেন? হৃদয় বলতে পারবেন? হ্যাঁ, আপনি যখন এই কিওয়ার্ডটা ব্যবহার করে আপনার ওয়েবসাইট তৈরি করবেন, এবং সেই ওয়েবসাইটে যদি আপনি অ্যাডসেন্স ব্যবহার করেন, অ্যাডসেন্স ব্যবহার করলে যখন আপনার ওয়েবসাইটে এই কিওয়ার্ড রিলেটেড যে অ্যাডটা আপনার ওয়েবসাইটে ধরবে, ওই অ্যাডে সাপোজ আপনি ওয়েব স্ক্র্যাপিং নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেই ওয়েবসাইটে অ্যাড ধরছে, ওই অ্যাডে যদি কেউ ক্লিক করে, সেক্ষেত্রে আপনি 0.08 থেকে শুরু করে 0.43 এর মাঝামাঝি যে কোনো একটা অ্যামাউন্ট আপনি পাবেন। এখন কথা হচ্ছে স্যার এর মাঝামাঝি কি অ্যামাউন্টটা আমি পাবো, এটা আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, এইটা বোঝার জন্য এটা বোঝা আপনার কাজ না, এটা হচ্ছে গুগলের কাজ। কারণ ওই কিওয়ার্ডের এগেনস্টে যে ব্যক্তি বা কোম্পানি অ্যাড পাবলিশ করছে, তিনি যে পরিমাণ অ্যাডে মানে প্রতিটা ভিউ এবং ক্লিকের জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করছে বা দিতে চাইছে, ওই পরিমাণ টাকা গুগল তার
সার্ভিস ফিটা কেটে নিয়ে ওই পরিমাণ টাকা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? না সমস্যা নাই, ফেসবুকে প্রবলেম ছিল, এটা তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ বলেন। না আমি তো চেক করি নাই, চেক করা লাগবে। হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখলাম তো। 1 ঘন্টাও তো থাকিনি, প্রায় 20-25 মিনিটের মধ্যে ছিল। হুম, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, রাখবো। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। হ্যালো। সরি, একটু ফোন আসছিল আমার। শোনা যায় আমাকে? ওকে স্যার। আম, সেটা নিয়ে কি নিয়ে কথা বলতেছিলাম? গুগল অ্যাডওয়ার্ড নিয়ে না? সো এই ছিল আপনার এটাকে আগে বলা হতো সিপিসি রেট, ঠিক আছে? এটাকে একটু ইলাবোরেট করে দুই ভাগে ভাগ করা হয়েছে। আগে সিপিসি রেটে শুধুমাত্র আপনার লেখা থাকতো এই কিওয়ার্ডের এগেনস্টে 2 পয়েন্ট, আপনার যেমন এই জায়গাটা হাই যেটা দেওয়া আছে, হাই রেটটা দেওয়া থাকতো। সেক্ষেত্রে মানুষ যখন এই কিওয়ার্ডটা ব্যবহার করতো তখন লো রেটের পেমেন্ট পাইতো। এটা নিয়ে গুগলকে অবজেকশন জানানোর পর গুগল এটা আপডেট করছে। এটা একটা ভালো জিনিস। তবে এইটা আপনাদের জন্য প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে আমাকে এমন কিছু কিওয়ার্ড খুঁজে দাও যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেটার, ঠিক আছে, কিন্তু সিপিসি রেট যেটা সেটা হবে হাই। অর্থাৎ তার সে অ্যাডসেন্স নিয়ে বিজনেস করবে, যেহেতু সে অ্যাডসেন্স নিয়ে বিজনেস করবে সেহেতু তাকে সিপিসি রেট হাই দিতে হবে। কারণ সে ওই অ্যাড যখন প্রমোট করবে তখন সে চাইবে যে ওই অ্যাডে একটা ক্লিক পড়লেই সে ধরেন 50 টাকা, 60 টাকা, কিংবা ধরেন $20, $30 এরকম পেয়ে যাবে। $20, $30 কিন্তু অ্যাড আছে, জানেন নাকি? সো আপনি যদি দেখেন যে যারা অনেকে দেখবেন যে মোবাইলে আর্নিং করে 20 টাকা 30 টাকা করে মোবাইলে ইনকাম করে একটা এক একটা অ্যাপস থেকে, দেখছেন কখনো এরকম? নাম তো শুনছেন না? হ্যাঁ, এরকম ট্রাস্টেড অ্যাপস আপনি কোনোদিনই পাবেন না স্যার। কারণ ওই যে পার্সনগুলো আছে ওরা এইরকম অ্যাডসেন্স ব্যবহার করে, ঠিক আছে? এই অ্যাডসেন্স, নট অনলি অ্যাডসেন্স, অ্যাডসেন্সের মতো আরও অনেক কোম্পানি আছে, তারা ওই কোম্পানিগুলোকে ব্যবহার করে ওদের তাদের থেকে ক্যাম্পেইন নেয়, নিয়ে একটা অ্যাপসের মাধ্যমে ওই অ্যাডগুলো প্রোভাইড করে, এবং আপনাকে একটা ব্ল্যাঙ্ক পেজে অ্যাড কোড দিয়ে দেওয়া হয়। সো আপনি যখন ওই অ্যাপস থেকে যখন ওই পেজটাতে যাবেন তখন একটা অ্যাড ধরবে, আপনাকে বলা হয় যে একটা অ্যাড ধরলে 10 মিনিট, সরি 10 সেকেন্ড 20 সেকেন্ড ভিউ করতে হবে, 5টা অ্যাড ভিউ করতে হবে, একটা অ্যাডে ক্লিক করতে হবে, বলা হয় না? যদি আপনার কখনো হ্যাঁ অ্যাডসেন্সে যখন যদি কখনো কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেখবেন অ্যাডসেন্সে আপনার একটা স্ট্যাটিস্টিক থাকে। এই স্ট্যাটিস্টিকটা বলে দেওয়া হয় যে আপনার যে সিপিসি রেট এটাকে কন্ট্রোল করতে হবে। আপনার যদি 10,000 অ্যাড ভিউ হয়, 10,000-এর ভিতরে আপনার 9,800 জনই অ্যাডে ক্লিক করছে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, গুগল ওইটা স্পাম ধরবে। একটা ব্যালেন্স আছে, ওই ব্যালেন্সটা আপনাকে বজায় রাখতে হবে, ঠিক আছে? আপনার ব্যালেন্সটা এরকম হতে পারে যে যদি 10,000 লোক অ্যাড ভিউ করে সেক্ষেত্রে আপনার ধরেন 3,000 4,000 জন অ্যাডে ক্লিক করতে পারে, এটা নর্মাল, ঠিক আছে? সবাই যে অ্যাডে ক্লিক করবে এমন কিন্তু না। তো তারা ওই অ্যাপসগুলোতে ওই ব্যালেন্সটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? তারা দেখেন আপনাকে বলবে যে 10 বার ভিউ করবা, 11 নম্বর বারে যে ক্লিক করবা, তার মানে আপনি কি 10,000-এ
10,000-এ 100টা ক্লিক পাচ্ছেন, নাকি 10,000-এ 1,000 ক্লিক পাচ্ছেন, তাই না? ব্যালেন্সটা বুঝতে পারছেন কি? ব্যালেন্সটা হয় এইরকম যে যদি কোনো অ্যাপসে দেখেন যে বলা হচ্ছে যে আপনি 10 বার অ্যাড ভিউ করবেন, 10 বার অ্যাড ভিউ করার পর আপনি 11 নম্বর বারে যখন ভিউ করতে যাবেন তখন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর যেটা আসে সেটা দেখবেন, দেখে অ্যাড অটোমেটিক ক্লোজ হয়ে গেলে তারপরে আপনি ক্লোজ হয়ে বেরোয় আসবেন। এরকম বলে না? আপনারা করছেন কিনা আমি জানি না, আমি এরকম দেখছি। সো এইটার কারণে, এটার পিছনে যে কারণ সেটা, হ্যাঁ, ইমপ্রেশন এবং আপনার যে সিপিসি রেট, সরি সিপিসি যে ব্যালেন্সটা আছে, ক্লিকের যে ব্যালেন্স, এটাকে কন্ট্রোল করতে হবে স্যার। ইমপ্রেশন চচ্চর করে বেড়ে বেড়ে গেলে, যখন আপনার ভিউ করলে যে হারে ইমপ্রেশন বাড়বে, ক্লিক করলে তার থেকে 2 গুণ বেশি হারে ইমপ্রেশন বাড়বে। যদি আপনার দ্রুত ইমপ্রেশন বাড়তে থাকে সেক্ষেত্রে গুগল আপনাকে স্পাম ধরবে স্যার, আর গুগলে স্পাম ধরলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। আমি কি বুঝাতে পারছি? সো এই যে ভিউ এবং ক্লিক, এই দুইটার মাঝামাঝি একটা ব্যালেন্স রাখার জন্য তারা আপনাকে বলবে যে আপনি 10 বার অ্যাড দেখবেন, ভিউ করবেন এবং লাস্টের বার যে অ্যাডে ক্লিক করবেন, তাহলে টোটাল 10,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে সে 1,000 বার ক্লিক করতেছে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ওইটা বুঝে আপনাদের কাজ নেই, ওইটা আপনাদের এখন কাজে লাগবে না, যখন অ্যাডসেন্সে কাজ করবেন তখন ওইটা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। ঠিক আছে, আমাদের এখন যেটা বোঝা দরকার সেটা বুঝে। ওকে, আমাদের দরকার কি? কিওয়ার্ড। লোক, ওকে, দেখেন কিওয়ার্ডে এখানে যে কিওয়ার্ডগুলো, সো আমরা যদি ব্যবহার করি ওয়েব স্ক্র্যাপিং এবং আমাদের ওয়েবসাইট যদি টপে থাকে সার্চ রেজাল্টের, সেক্ষেত্রে আমরা 100 থেকে 1,000 এর মধ্যে যে ট্রাফিক থাকে, আমাদের ওয়েবসাইট যদি 3 টপে থাকে, অর্থাৎ প্রথম 10টা রেজাল্টের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা 100 থেকে 1,000-এর মধ্যে ধরেন কত পাইব? 100 থেকে 1,000-এর মধ্যে ধরে নিলাম আমি পাবো 500-600 ট্রাফিক পাবো পার মান্থ এই একটা কিওয়ার্ডের এগেইনস্টে। এরকম আমাদের ওয়েবসাইটে আমরা 6-7টা কিওয়ার্ড ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আবার দেখেন অনেক সময় দেখা যায় যে আপনি এরকম করে কিওয়ার্ডগুলো আইডিয়া বের করতে পারতেছেন না, সেক্ষেত্রে আইডিয়া বের করার জন্য আপনি কি করবেন আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব নামে একটা থার্ড পার্টি টুলস, যেখানে কিওয়ার্ড প্ল্যান এক্সিকিউট করে। আমরা যদি লিখি ওয়েব স্ক্র্যাপিং, ফ্রিকোয়েন্টলি লিখলাম ওয়েব স্ক্র্যাপিং, ঠিক আছে। এখন আসেন এইখানে দেখেন বিভিন্ন টুলস কোম্পানির নাম চলে আসছে। আমরা এগুলোকে চেষ্টা করবো অ্যাভয়েড করার, ঠিক আছে, কারণ কোম্পানিগুলো তো আমাদের কাজের না। আমাদের কাজের যেটা হচ্ছে, আচ্ছা এইটা আমাদের কাছে, ঠিক আছে, হোয়াট ইজ স্ক্র্যাপিং অ্যাবাউট প্রাইজিং টুলস, এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতে পারি। তবে এই ওয়েবসাইটটা যে ব্যবহার করলে আপনি যে অ্যাকুরেট ইনফরমেশন পাবেন তা কিন্তু না। এর যখন আমরা ইউআরএলটা দেখব, দেখেন ইউআরএলটা দেখেন লার্ন, এর যে একটা মূল ক্যাটাগরি আছে, মূল ক্যাটাগরি কি? লার্ন ক্যাটাগরির ভিতর অ্যাপ্লিকেশন অ্যান্ড সিকিউরিটি নামে একটা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরির আন্ডারে তিনি আবার লিখছে ওয়েব স্ক্র্যাপিং নিয়ে কথা বলছে। এখন কথা হচ্ছে এই লার্ন ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, ভেরিয়াস টাইপের ক্যাটাগরি থাকতে পারে। কোথাও দেখা আছে মাইক্রোসফট এক্সেল নিয়ে কথা বলা হয়েছে, কোথাও ফটোশপ নিয়ে কথা বলা হয়েছে। সো আমরা যদি এই ওয়েবসাইট থেকে ট্র্যাক করতে যাই, সেক্ষেত্রে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো এই ওয়েবসাইট থেকে পাবো না। কেন আমরা পাবো না, বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটকে যখন আমরা ক্রাউল করতে যাব বা একটা ওয়েবসাইটে যখন শিট ম্যাপ আমরা চেক করতে যাব, এই ওয়েবসাইটে শিট ম্যাপটা পাবলিক করা নেই, আমরা এখানে যাব না। এখানে দেখেন একটা এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, আমি যে লিঙ্কে আছে, লিঙ্কটা আমি বড় করে দেখাই, মেবি দেখতে পাচ্ছেন না আপনারা। লিঙ্কটা কি এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা,
এই লিঙ্কটা কয়টা ভাগে ভাগ করা আছে দেখেন। প্রথমে কি দেওয়া আছে, ডোমেইন স্ল্যাশ দেওয়া আছে লার্ন। লার্ন কিন্তু একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি আন্ডারে আরেকটা সাব ক্যাটাগরি আছে যেটার নাম দেওয়া আছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। অ্যাপ্লিকেশন সিকিউরিটি সাব ক্যাটাগরি আন্ডারে একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টের নাম কি, ওয়েব স্ক্র্যাপিং অ্যাটাক। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে এখন যদি আমরা যদি এইটুকু নিয়ে সার্চ করি, ব্রাউজারে যাই, যদি লিখি লার্ন লিখি, তাহলে দেখতে পারবো, দেখি কি আসে। ওকে, তাহলে দেখেন এই ওয়েবসাইট কতগুলো বিষয় নিয়ে কাজ করে। একটা করে আপনার ফিশিং অ্যাটাক, একটা করে আপনার ডিডিওস অ্যাটাক, এগুলো এরা আসলে হ্যাকিং নিয়ে কাজ করে। ঠিক আছে, দেখেন থাউজেন্ড অফ ক্যাটাগরি, থাউজেন্ড না অনেকগুলো হবে, প্রায় 20-25টা ক্যাটাগরি নিয়ে কাজ করে। দ্যাটস এ লস। এটা একটা বিশাল ওয়েবসাইট। এই ওয়েবসাইট অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করে। আমরা এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবো না, কারণ আমাদের দরকার শুধু যারা ডাটা স্ক্র্যাপিং নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইট দরকার। আমরা এটাকে অ্যাভয়েড করবো এই জন্য, কারণ এখানে দেখেন একটা ছোট পার্ট হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। এখানে দেখি আমরা, ওকে, আমরা একটা কাজ করি, আমরা ওয়েব স্ক্র্যাপার প্রো আইও এই কোম্পানি ওয়েবসাইটটা নিয়ে কাজ করে দেখি এদের কাছে কি ইনফরমেশন পাওয়া যায়। সো আমি গেলাম সিমিলার ওয়েবে, এখানে গিয়ে আমি সার্চ করলাম। আমি কোম্পানি ওয়েবসাইটটা নিয়ে কেন কাজ করতেছি জানেন? এই ওয়েবসাইটটার কাজই হচ্ছে শুধু ডেটা ওয়েব স্ক্র্যাপিং নিয়ে কাজ করা, মানে লেখালেখি করা, এবং তারা কিওয়ার্ডগুলো রিসার্চ করছে, কিওয়ার্ডগুলো খুঁজে বের করছে এবং এখানে পাবলিশ করছে। এবং আমরা যখন দেখতে যাব এই ওয়েবসাইটটার গুগল র্যাঙ্কিং দেখেন অনেক ভালো, গ্লোবাল র্যাঙ্কিংয়ে প্রায় 1.5 লক্ষর কাছাকাছি, কান্ট্রি র্যাঙ্কিংয়ে মাত্র 58,000, অনেক ভালো র্যাঙ্কিংয়ে আছে। ক্যাটাগরি র্যাঙ্কিংয়ে 865, দ্যাটস এ গুড পার্ট। এই ওয়েবসাইটে ট্রাফিকও আসে, প্রচুর ট্রাফিক আসে। টোটাল এখন পর্যন্ত প্রায় 2 লাখের উপরে ট্রাফিক আসছে ওয়েবসাইটটা তৈরি করার পর থেকে। ঠিক আছে, এখন যদি আমরা নিচে যাই, দেখেন কিওয়ার্ড সেকশনে যাই, হ্যাঁ এখানে দেখেন অর্গানিক কিওয়ার্ড। ঠিক আছে, অর্গানিক কিওয়ার্ডে দেখেন এদের আসলে কিওয়ার্ডটাই হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপার, না ওয়েব স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপার দুইটা একসাথে দেখতে পাচ্ছেন, এদের কিওয়ার্ডটাই একটা। সো আমরা কিন্তু এখান থেকে কয়টা কিওয়ার্ড পাইলাম, ওয়েব স্ক্র্যাপার একটা পাইলাম, নেক্সট আরেকটা পাইলাম কি, ওয়েব স্ক্র্যাপিং, দেন ওয়েব স্ক্র্যাপার কোনো স্পেস থাকবে না, ওয়েব স্ক্র্যাপার দুইটার মাঝে স্পেস থাকবে। ঠিক আছে, স্ক্র্যাপার একটা ডাবল পি দিয়ে একটা শুরু হয়েছে আর একটা ডাবল পি দিয়ে শুরু আছে। তো ডিফারেন্সগুলো কি বুঝতে পারছেন? ওকে, আমরা এখানে ফ্রিতে অনলি মাত্র 5টা কিওয়ার্ড পাইবো। যদি আমাদের প্রিমিয়াম থাকে তাহলে আমরা পুরো কিওয়ার্ডের সেটটা পাবো, এই ওয়েবসাইটে যতগুলো কিওয়ার্ড ব্যবহার করা হয়। সো আমরা যেহেতু ডাটা স্ক্র্যাপার পেয়ে গেলাম, আমরা ডাটা স্ক্র্যাপারটাকে একটু এখানে দিয়ে দেখি। ডাটা স্ক্র্যাপার শিট, ডাটা স্ক্র্যাপার দিলাম, আর কি আছে, ওয়েব স্ক্র্যাপিং দিলাম। এগুলো কিওয়ার্ড আমরা আমাদের টার্গেটেড ওয়েবসাইট খুঁজে বের করবেন কিভাবে। ঠিক আছে, আপনি যে কিওয়ার্ড দিয়ে গুগলে আপনার সাইটটাকে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন, এই কিওয়ার্ড দিয়ে আপনি যখন সার্চ দিবেন তখন অলরেডি যারা র্যাঙ্কিংয়ে আছে এরা হচ্ছে আপনার কম্পিটিটর। এই কম্পিটিটর ওয়েবসাইটগুলো কি কিওয়ার্ড ব্যবহার করে এটা জানার জন্য আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারেন এইভাবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? সো আমার কম্পিটিটর হচ্ছে webscraper.io, ইনি গুগলে 5 নম্বরে আছে। আমার টার্গেট হচ্ছে আমি 5 নম্বরে না যেতে পারলে আমি 6 নম্বরে যাব। 6 নম্বরে যাইতে হলে তাকে ফলো করতে হবে আমাকে, তিনি আমার আগে ওয়েবসাইট লঞ্চ করছে। সো তাকে ফলো করলে তাকে ফলো করার প্রথম ধাপ হচ্ছে তার যে কিওয়ার্ডগুলো সে ব্যবহার করছে এগুলো নিয়ে অ্যানালাইসিস করা।
আমি 5টা কিওয়ার্ডই এটা দিব না, এটা তার ব্র্যান্ড নেম ডট আইও, ব্র্যান্ড নেমটা কিওয়ার্ড হতে পারে না। এখন আমি সার্চ করি, রেজাল্ট আসছে, দেখি কি রেজাল্ট আসে। ওকে, এখন দেখেন রেজাল্ট আসছে আমার কাছে, ডাটা স্ক্র্যাপিং নিয়ে আসছে, ভালো, ওয়েব স্ক্র্যাপার ভালো, কিন্তু দুইটা যখন একসাথে দেওয়া হয় তখন সেটা অত ভালো রেজাল্ট আসে না। স্ক্র্যাপি নামে একটা কিওয়ার্ড আছে, এটারও সার্চ রেজাল্ট ভালো। স্ক্র্যাপিটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, এটা ইউজ করা যাবে না, তবে আপনি হেল্পফুল হিসাবে ব্লগ পোস্ট হিসাবে স্ক্র্যাপি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ওয়েব স্ক্র্যাপিং পাইথন, এটারও সার্চ ভলিউম ভালো। আপনি অবশ্যই চেষ্টা করবেন এখানে লো এবং মিডিয়াম রেঞ্জের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করেন, কখনো হাই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন না, কারণ আমাদের ওয়েবসাইটটা কি, আমাদের ওয়েবসাইটটা নতুন, নিউ ওয়েবসাইটে কখনো হাই, দেখেন এখানে আমি যখন ফিল্টার করলাম তখন দেখেন এখানে হাই লেখা আসছে, দেখা যায়। এই হাইয়ের আন্ডারে কি যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারবো না। এটা কি, এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারবো না। মিডিয়াম আছে, এটা আমরা ব্যবহার করতে পারবো। ক্লাউড স্ক্র্যাপিং, এটা ব্যবহার করতে পারবো। ওপেন সোর্স স্ক্র্যাপিং, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো। আবার আমরা যদি অ্যাভারেজ মান্থলি সার্চের দিক থেকে কোন কিওয়ার্ডটা সব থেকে উপরে আছে সেটাকে ফিল্টার করতে পারি। এই কিওয়ার্ডগুলো সব থেকে উপরে আছে এবং এদের সার্চ ভলিউমও লো, ঠিক আছে। সো আমি এখান থেকে তিনটা কিওয়ার্ড, কার নয়েজ দেয়, আমি এখান থেকে 5টা কিওয়ার্ড আমি নিয়ে নিলাম যেগুলো সার্চ ভলিউম বেশি আছে, ঠিক আছে, এর সার্চ ভলিউমও ভালো আছে, এটা নিয়ে আমি, কম্পিটিশন লো আছে, এখান থেকে আমি নেই, এগুলো তো ব্র্যান্ড নেম, ঠিক আছে। ওকে, আমরা এগুলোও নেব, ব্র্যান্ড নেম হলেও সমস্যা নেই, যেহেতু আমরা ব্লগ তৈরি করবো সেক্ষেত্রে এগুলো আমরা নিতে পারি। বিউটিফুল স্যুপ, এটাও ভালো। স্ক্র্যাপিং, এটারও 1000-এর পাশাপাশি মান্থলি আছে। তাহলে আমরা কি প্রথম সারির 5টা হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে নিছি। এখন কথা হচ্ছে এই কিওয়ার্ডগুলো বর্তমানে কি ট্রেন্ডিংয়ে আছে কি না। এরা তো দিছে সারা বছরের ইতিহাস চেক করে আপনার রেজাল্ট পাবলিশ করছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি আজকে ওয়েবসাইট তৈরি করলাম, সামনে মাসে যদি আমাকে এই ওয়েবসাইট থেকে যদি আমি ট্রাফিক না পাই, ঠিক আছে। যেমন ট্রেন্ডিং বিষয়টা কি একটু বলি, সেটা হচ্ছে সাপোজ ধরেন আজকের দিনে সব থেকে ট্রেন্ডিং যে বিষয়টা চলতেছে সেটা হচ্ছে কি, ধরেন বাংলাদেশে বন্যা এবং করোনা ভাইরাস, এগুলো হচ্ছে ট্রেন্ডিং বিষয়। সো আমি যদি গুগলে দেখেন এখানে যদি আমি সার্চ করি, এগুলোর আর আমার দরকার নেই, কারণ এগুলো আমি অলরেডি নিয়ে নিছি। এখন যদি আমি এখানে এগুলোকে ডিলিট করে দিই সমস্যা হবে না ইনশাল্লাহ। ট্রেন্ডিং বিষয়টা আমি একটু দেখাই, আমি যদি এখানে লিখি কোভিড-19, ঠিক আছে। এখন আমি সার্চ রেজাল্ট বের করি। সো এখানে যখন আমি এটা মারতেছি তখন আমাকে এরা বলতেছে যে কোনো সার্চ রেজাল্ট নাই এই কিওয়ার্ডের এগেইনস্টে। আমি যদি আবার লিখি যে ধরেন করোনা ভাইরাস, করোনা ভাইরাসের কোনো রেকর্ড এর কাছে নাই, তাহলে করোনা ভাইরাসটা এখন গুগলের সব থেকে আলোচিত বিষয়, তাহলে আর রেকর্ড গুগলের কাছে নাই কেন বলতে পারবেন? কই থাকেন আপনি? বললাম ট্রেন্ডিং ম্যাটার এখনকার কি চলতেছে, করোনা ভাইরাস। করোনা ভাইরাস, করোনা ভাইরাস লিখে যদি আমি এখানে সার্চ দিই কোভিড, আচ্ছা আমি বানান কি ঠিক আছে একটু দেখে নিই আমি।
কোভিড-19 কোভিড-19 তো একটা কিওয়ার্ড, গুগলে সার্চ দিলে অনেকে এটা ব্যবহার করতেছে, বাট এখানে আমি যখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দিচ্ছি তখন পাচ্ছি না কেন, এর কোনো সার্চ ভলিউম আমি পাচ্ছি না। there is you don't have any keyword idea yet, okay, আমার কাছে এর কোনো কিওয়ার্ড নাই, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে ডাটা স্ক্র্যাপিং লিখি তাহলে কিন্তু এটা চলে আসবে রেজাল্ট। আসছে না? আমি যদি এখন আবার লিখি করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস নিয়ে কোনো আচ্ছা, ও আচ্ছা, এখানে না আসার কারণ আছে, দেখেন এখানে কি লিখছে, some of keywords were removed and we don't use for keyword idea। কিওয়ার্ড আইডিয়াটা আসলে হচ্ছে এখানে কেউ যদি গুগলে ক্যাম্পেইন রান করতে চায় সেক্ষেত্রে কিওয়ার্ড প্ল্যানার সবাই ব্যবহার করে, কিন্তু করোনা ভাইরাস এটা গুগলে এখানে শো করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না জানেন? কারণ করোনা একটা মহামারী, এটা মানুষে এটা দিয়ে কোনো বিজনেস করা যাবে না, গুগল এটা দিয়ে কোনো বিজনেস করতে দিবে না। বুঝতে পারছি কি আমি বিষয়টা? আমি যখনই করোনা লিখতেছি কিওয়ার্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে, কারণ গুগল চাচ্ছে না যে এটা নিয়ে আপনি কোনো বিজনেস করেন। ওকে, আমি বিজনেস করলাম না, আমি তাহলে কি লিখে সার্চ করি, একটা আইডিয়া দেন। রিসেন্টলি কোনো ট্রেন্ডিংয়ের আইডিয়া আছে কি না বলেন তো? রিসেন্টলি একটা টিকটকার ফেমাস হয়েছিল, তার নাম কি? অপু ভাই। অপু ভাই নাকি? আচ্ছা, অপু ভাই, লেট মি চেক অপু ভাইয়ের নামে কোনো কিওয়ার্ড এখানে এক্সিকিউট করে কিনা। আচ্ছা, একটা কাজ করি, আমি আগে গুগল থেকে শিওর হয়ে আসি অপু ভাই বলে কি আজও গুগলের কাছে কিছু আছে কিনা। অপু ভাই, আচ্ছা অপু ভাই টিকটক, ঠিক আছে, তাহলে গুগল বুঝতে পারবে, আদারওয়াইজ। আচ্ছা, অপু এ দিয়ে শুরু হবে না, ও দিয়ে শুরু হবে, ঠিক আছে। তো আমি এটা বর্তমানে ট্রেন্ডিং বিষয় চলতেছে, অনেকে এটার ভিডিও দেখতেছে, আমি এটাকে ব্যবহার করলাম আর আমার এটা কেটে দিলাম। লেট মি ফাইন্ড আউট দ্য রেজাল্ট। সো দেখেন, আমি যদি লিখি অপু ভাই টিকটক তাহলে এখানে দেখাচ্ছে কত, 10 থেকে 1000 মানুষ গুগলে সার্চ করে। অপু ভাই লিখে গুগলে সার্চ করা মানুষ খুব কম আছে, কারণ অপু ভাই আসলে টিকটকে ফেমাস, তাকে মানুষ ফেসবুক আর ইউটিউবে খুঁজবে, ঠিক আছে। হ্যাঁ, তবে আমরা সুশান্তকে ব্যবহার করতে পারি, যিনি বলিউডের একজন সেলিব্রিটি অ্যাক্টরস, তিনি মারা গেল, এই বিষয়টা ট্রেন্ডিং হয়েছিল। সুশান্ত, নাম কি? রাজপুত, সুশান্ত রাজপুত। ওকে, আই ফাউন্ড সুশান্ত রাজপুত অ্যান্ড লেট মি চেক এটা কতটা ইম্প্যাক্ট ফেলছে গুগলে। সি, সুশান্ত সিং রাজপুত, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত দেখছেন? 10,000 থেকে 1 লাখ মান্থলি সার্চ হয় গুগলে, কিন্তু এর এগেইনস্টে কোনো প্রকার ক্যাম্পেইন চলে না, ক্যাম্পেইন নাই, কোনো ক্যাম্পেইন নাই। সো ক্যাম্পেইনটা ডাজন্ট ম্যাটার, আমাদের কিওয়ার্ডটা ম্যাটার। এর সার্চ ভলিউম লো, যেহেতু কোনো ক্যাম্পেইন নাই সেহেতু মানুষ এটাকে ব্যবহার করতে খুব কম চাচ্ছে, এই জন্য এটার সার্চ ভলিউম লো, কেউ ব্যবহার করে না, কিন্তু সরি কম্পিটিশন লো, ব্যবহারকারী খুব কম, কিন্তু সার্চ ভলিউম প্রচুর, এটা নিয়ে সার্চ করেন। সো লেট মি চেক, আমি যদি এইটাকে যদি এখন আমি এখান থেকে পাইলাম, এখন আসেন আমি যদি এটাকে গুগল ট্রেন্ডসে ব্যবহার করি, ট্রেন্ডস ট্রান্সলেটর TRAND ট্রেন্ড, গুগল ট্রেন্ডস। হ্যাঁ, গুগল ট্রেন্ডস নামে একটা ওয়েবসাইট, গুগলের একটা প্রোডাক্ট আছে, এখান থেকে আপনি আপনার কিওয়ার্ডের আইডিয়াগুলো পেয়ে যাবেন, মানে বর্তমানে কোন কিওয়ার্ডগুলো সব থেকে বেশি র্যাঙ্কিংয়ে আছে বা
সোজা ভাষায় মানুষ খাচ্ছে আর কি যে কিওয়ার্ডগুলো সে। আমি যদি এখানে দেখি যে সুশান্ত মারা গেছে যখন, তারপর থেকে সুশান্তর যে কিওয়ার্ড চলছে কিছুদিন, কিন্তু এখন কিন্তু সুশান্তর বিষয়টা অনেক হালকা হয়ে গেছে। আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে গুগলের ট্রেন্ডসে দিই, কি দেখায় দেখি। লেট মি সার্চ সি দ্য স্ট্যাটিস্টিক। এইখানে দেখেন 28 জুলাই 2029 থেকে, সরি 28 জুলাই 2019 থেকে এটা চলছে 8 মার্চ পর্যন্ত কোনো প্রকার সার্চ ছিল না তার, ঠিক আছে, জিরো। ইনি যখন মারা গেছে অর্থাৎ 7 জুলাই থেকে 13 জুলাই 2020-এ তিনি মেবি মারা গেছে, এই টাইমের মধ্যে, এই সময়টা তো তার সার্চ ভলিউম জিরো ছিল, এবং তার সার্চ ভলিউম টপ হয়ে হাই হয়ে ওঠে কত তারিখে দেখেন, 14 থেকে 20 জুলাই তার সার্চ ভলিউমটা সর্বোচ্চ হয়ে ওঠে, এবং সেখান থেকে আবার কমতে 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 নিচে নামে। সেখানে দেখেন এখন 21 থেকে 27 জুলাই কমতে থাকে, মানুষ তাকে সার্চ দেওয়া কমাই দেয়, এবং তারপর থেকে কমতে কমতে এখন আবার সমান হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন? এই গুগল ট্রেন্ডস কি বুঝতে পারছেন? ওকে, সো এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে 1 মাসের রেজাল্ট। প্রতি 1 মাসে আগের মাসে, এই মাসের আগের মাসে এই কিওয়ার্ডের অবস্থান কি ছিল। এই মাস যখন শেষ হয়ে যাবে তখন আপনি আগের মাসে এই মাসের হিস্ট্রিটা দেখতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখেন এখানে পাস্ট, ও আচ্ছা, এখানে দেখেন পাস্ট আওয়ার, পাস্ট 4 আওয়ার, মানে আপনি যে কোনো একটা টাইমের এখানে নিতে পারবেন, চুজ করে নিতে পারবেন। সরি, আমার একটু ভুল হয়ে গেছে, এটা আপডেট হয়েছে, আমার জানা ছিল না, দেখি না, আমি খেয়াল করি নাই। এখানে আপনি 13 ডেজ যদি দেওয়া হয় তাহলে দেখেন এই আগের মাসে পাস্ট 30 দিনে, অর্থাৎ লাস্ট 30 দিনে সুশান্ত কিওয়ার্ডের সার্চ রেকর্ড এরকম করে আঁকা বাঁকা হয়ে চলতেছে। সো আমরা কিন্তু ডিরেক্টলি এটাকে বিশ্বাস করতে পারবো না। এটা হচ্ছে 12 মাসের রেকর্ডকে 12 ভাগে ভাগ করে যে রেজাল্ট পাওয়া গেছে সেটা এখানে আসছে। আমরা ফলো করবো কিসে? এটাকে যদি আমরা ফলো করি এবং এটার এগেইনস্টে যদি আমরা কন্টেন্ট লিখি, ওয়েবসাইট তৈরি করি, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটকে ওই সময়টাতে খুব ভালো র্যাঙ্কিংয়ে পাই, ঠিক আছে। এখন আমি এখান থেকে এটা রিমুভ করে দেবো। এখানে আমি একসঙ্গে 5টা কিওয়ার্ডের স্ট্যাটিস্টিক রেকর্ড আমি দেখতে পারবো। আমি সাপোজ দিলাম, প্রথমে দিলাম ডাটা এন্ট্রি, ওকে, সার্চ আইটেম ডাটা এন্ট্রি। কম্পেয়ার করার জন্য আরেকটা দিলাম ওয়েব স্ক্র্যাপিং, টপিকস ওয়েব স্ক্র্যাপিং দিলাম। আমি চাইলে আরও একটা অ্যাড করতে পারি, দিলাম ডাটা স্ক্র্যাপিং, এক্সট্রাকশন দিতে পারি। এভাবে আমি এখানে 5টা পর্যন্ত একসাথে কম্পেয়ার করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন ডাটা এন্ট্রি যেটা, তার কালার কি? ব্লু। ওয়েব স্ক্র্যাপিং যেটা, তার কালার কি? রেড। এবং ডাটা এক্সট্রাকশনের কালার হচ্ছে ইয়েলো। সো এখানে দেখেন ওই কালার অনুযায়ী তার স্ট্যাটিস্টিকগুলো দেখাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা এন্ট্রি এবং ওয়েব স্ক্র্যাপিং এই দুইটার মাঝে এই পুরো লাস্ট 30 দিনে খুব কম্পিটিশন চলছে। আমরা যদি একদিন করে দেখি, এখানে দেখেন 24 তারিখে ডাটা এন্ট্রি নিয়ে সার্চ করা হয়েছে 47 বার, ওয়েব স্ক্র্যাপিং নিয়ে সার্চ করা হয়েছে 76 বার। আর এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই সার্চের বিষয়টা, আপনি একদিনে 1 লক্ষ বার সার্চ দিলেও আপনার সার্চটা একবারই কাউন্ট হবে। এখানে এইভাবে কাউন্ট করা হয় যে একজন ইউজার পার ডে কতবার এটা সার্চ দিচ্ছে, ঠিক আছে। সো আপনি যদি পার ডে ওয়েব স্ক্র্যাপিং লিখে 50 বার সার্চ দেন, আপনার ওই দিনে একবারই ওইটা কাউন্ট হবে, ঠিক আছে। কারণ তারা পেমেন্টও করে ইউজারের উপরে। একজন ইউজার আপনার ওয়েবসাইটে যদি 50 বার আসে, সেক্ষেত্রে সে ওই 50 বারের টাকা পাবে না, সে একবারের টাকা পাবে। কারণ অ্যাডগুলো তো এইভাবেই হয়, তাই না? একটা অ্যাড যদি আপনি একজন মানুষকে বারবারে দেখান, একজন মানুষকে আপনার পুরো কোম্পানি কিনে নিবে? আপনার অ্যাড দেখে সে একটা সিম্পল একটা প্রোডাক্ট কিনতে পারে, এর থেকে বেশি কিছু আর না। সো বিষয়টা আসলে এরকম। সো দেখেন, এখানে দেখেন
এখানে একটু বাড়ছিল, অর্থাৎ আপনার 26শে জুলাই ওয়েব স্ক্র্যাপিংয়ের সার্চ করা হয়েছিল, ওই দিনে সার্চ করা হয়েছিল আপনার 100 বার, ডাটা এন্ট্রিতে সার্চ করা হয়েছিল গুগলে 60 বার। সো এই সার্চ রেজাল্টের উপর ভিত্তি করে আপনি আপনার চোখ বন্ধ করে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ কি এখন পারা যাবে? হ্যালো, কিওয়ার্ড রিসার্চটা কঠিন না, ঠিক আছে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ নিজের থেকে নিজের মনের মতো করে করতে হবে। আপনি যদি স্যাটিসফাই হন দেন আপনি স্যাটিসফাই, আপনি যদি স্যাটিসফাই না হন আপনি স্যাটিসফাই না, ঠিক আছে। এখন আসেন নিচে, স্ট্যাটিস্টিক তো দেখলাম, এখন নিচে কি আছে দেখেন। এই কিওয়ার্ডগুলোর এগেইনস্টে আপনার কান্ট্রি বেজে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট এসে আপনাকে বলতেছে যে আমাকে তুমি এসইও করে দিবা, এমনভাবে এসইও করে দিবা যাতে আমি শুধুমাত্র আমেরিকার লোকের কাছে আমার ওয়েবসাইটটা সার্চ রেজাল্টে যায়, নট বাইরের লোকের কাছে। আবার অনেকে এসে বলবে না আমার আমেরিকা হলে চলবে না, আমার আমেরিকার স্পেসিফিক কোনো স্টেট লাগবে। কেউ বললো আমার কেউ বললো আমার নর্থ ডাকোটা লাগবে, কেউ বলবে আমার অ্যালাস্কা লাগবে, কেউ বলবে আমার কানসাস লাগবে, কেউ বলবে আমার নিউ হ্যামিস পায়ার নাকি হ্যামিস, জানি না ওইটা কি, এদের এগুলো একটু টাফ আছে, ঠিক আছে। আপনি এখান থেকে দেখেন, এখানে যদি আপনি ধরেন তাহলে আপনি দেখতে পাবেন নর্থ ডাকোটাতে ডাটা এন্ট্রি সার্চ হয় 100%, মানে ডাটা এন্ট্রিতে প্রচুর সার্চ হয়, ওয়েব স্ক্র্যাপিংয়ে সার্চ হয়ই না, মানে এই মাসে হয়ই নাই, ঠিক আছে। এটা কিন্তু 30 দিনের, লাস্ট 30 দিনের, এই লাস্ট 30 দিনে কোনো কিছুই সার্চ দেওয়া হয় না, কিন্তু ডাটা স্ক্র্যাপিংয়ে লাস্ট 30 দিনে খুব ভালো সার্চ দেওয়া হয়েছে। এখানে আসেন দেখেন ব্লু প্লাস রেড, ঠিক আছে। সো এখানে শুধু ডাটা এন্ট্রিতে এটা কি কানসাস স্টেটে ডাটা এন্ট্রিতে সার্চ করা হয়েছে 74%, ওয়েব স্ক্র্যাপিংয়ে সার্চ করা হয়েছে 26% এবং ডাটা এক্সট্রাকশনে 0। বুঝতে পারছি আমি। নিচে আসেন, নিচে এইভাবে এটা কি ক্যাটাগরি ছিল, ও এটা ওভারঅল ক্যাটাগরি ছিল। এখন আসেন ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে, ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে পুরো আমেরিকা জুড়ে কি অবস্থা দেখেন। এখানে ধরেন 48 বার সার্চ দেওয়া আছে, এই স্টেটে এতবার, এই স্টেটে এতবার, এই স্টেটে এতবার, একটা স্ট্যাটিস্টিক রেজাল্ট আপনি পেয়ে গেলেন। এখান থেকে আপনি যদি চাইলে সিটি খুঁজে বের করতে পারেন, মেট্রো খুঁজে বের করতে পারেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। সো এখান থেকে আপনি চাইলে পুরো স্টেটের খবর নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি চান একটু দেখতে দেন আমাকে মোবাইল, আচ্ছা দেখেন এখানে 3টা ক্যাটাগরিতে আছে ডাটা, 3টা কিওয়ার্ডই এখানে আছে। ডাটা এন্ট্রি এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে আপনার ওয়েব স্ক্র্যাপিংয়ের স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে আপনার কি ডাটা এক্সট্রাকশনের স্ট্যাটিস্টিক ইন আমেরিকা। এটা কিন্তু শুধু আমেরিকার রেজাল্ট। আর একটা এই পাশে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার রিলিভেন্ট কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটাগুলো সার্চ দিয়েছেন এই কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যতা রেখে কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করা হবে আপনাকে, যেমন স্ক্র্যাপিং দ্য কস্ট, ঠিক আছে, আর একটা স্ক্র্যাপিং কস্ট 2020। এই 2টা কিওয়ার্ড আপনার রিলিভেন্ট, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর রিলেটেড কোটাসের মধ্যে এইটা একটা আছে, এইটা ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে, ডাটা এন্ট্রি কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড হচ্ছে এটা, আর ওয়েব স্ক্র্যাপিংয়ের রিলেটেড কিওয়ার্ড হচ্ছে এটা। ডাটা এক্সট্রাকশনে কোনো রিলেটেড কিওয়ার্ড এখানে নাই। সো আপনি এখান থেকে রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটটাকে গ্রো আপ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আমি আসলে বেসিক্যালি আপনাদের বলবো না যে আপনারা পেইড টুলসগুলো ব্যবহার করেন, কারণ এখানে অনেক ইজিতে আপনি এই রেকর্ডগুলো পেয়ে যাবেন, যেগুলো আমরা এখানে ওখানে একটা একটা করে খুঁজতেছি না,
কিন্তু আপনি যখন এরকম পেইড ভার্সনগুলোতে চলে আসবেন তখন দেখা যাবে আপনাকে এত খুঁজতে হবে না, জাস্ট কিওয়ার্ড একটা দিবেন, আপনার কি কি লাগবে সব কিছু তারা রেডি করে দিবে। কিন্তু তার জন্য আপনাকে পে করতে হবে, আর ফ্রিতে করতে হলে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু রেজাল্টটা আপনি সেম পাবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? আমাকে কি এখন কিওয়ার্ড কালেক্ট করে দেখাইতে হবে? গুড। সো কিওয়ার্ড কালেক্ট করা একটা ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই আমি চাইবো আপনারা প্রচুর প্র্যাকটিস করেন। আপনারা আপনাদের যদি কোনো ওয়েব পেজ, ব্লগ, সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেটাই ব্যবহার করেন, এটা যদি গুগলে আনতে চান, অ্যাটলিস্ট গুগলে যদি আনতে চান, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কিওয়ার্ড ছাড়া এটা পসিবলই না, কিওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে এবং সেটা গুগলের কিওয়ার্ড। আমি গুগলের প্রোডাক্টগুলোকে সব থেকে বেশি প্রেফার করি। তবে আপনারা যখন আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন আপনারা পেইড টুলসগুলো ব্যবহার করতে পারেন, তাদের ট্রায়াল ভার্সনগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি স্যার? আরেকটা ওয়েবসাইট এখন ঠিক আছে? গুগলের আরও একটা এসিওর প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে গুগল ওয়েব মাস্টার। ঠিক আছে, গুগল ওয়েব মাস্টারটা কী করে, আপনাকে ট্র্যাক করবে, আপনার ওয়েবসাইটকে ট্র্যাক করবে। এইটা নিয়ে আমরা, এটার কাজ হচ্ছে এসিওর কাজ শেষ হয়ে গেলে, অন পেজ এসিওর কাজ শেষ হয়ে গেলে তখন এটার কাজ। সো আমি এইটা আপনাদেরকে এখন দেখাবো না, কারণ মাথা ভারী হয়ে যাবে, বুঝতে পারবেন না কিছু। এটা একটু কমপ্লেক্স আছে। ঠিক আছে স্যার, একটু একটু না, মোটামুটি জটিল আছে। এই যে আমরা যখন দেখেন এখানে আমরা কি করলাম, এখানে দেখেন, এখানে আমরা কি ক্যাটাগরি কি লিখছে, র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক। এখানে দেখেন ক্যাটাগরি কি, কম্পিউটার প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি। এটা কিন্তু একটা গুগলের ক্যাটাগরি স্যার। দেন আপনি আসেন ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক, এখানে কি আছে দেখেন, সার্চ রেকর্ড, এখানে কোন দেশ থেকে কত ট্রাফিক আসতেছে, এখানে দেখেন তাদের রিলিভেন্ট সাইটগুলো কি কি আছে, কিওয়ার্ডগুলো কি কি, এই সবগুলো ইনফরমেশন এই থার্ড পার্টিগুলো পাই কই থেকে বলতে পারবেন? এই থার্ড পার্টি এই ইনফরমেশনগুলো পায় আপনার এই গুগল ওয়েব মাস্টার থেকে। ওয়েব মাস্টারটা কই গেল, এই ওয়েব মাস্টার থেকে তাদের চুক্তি থাকে এইরকম। ঠিক আছে, তারা এরকম ডেটার বিনিময়ে অর্থ প্রদান করে। সো আপনি যদি আপনার ওয়েবসাইটে এই ইনফরমেশন এইভাবে সাজায় সাজায় আপনাকে রাখতে হবে, আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আপনার কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে দিতে হবে, আপনার রিলেভেন্ট সাইটগুলোকে চুজ করতে হবে, আপনার কম্পিটিটর কারা তাদেরকে চুজ করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। হিউজ জিনিস আছে এখানে ফিক্স করার স্যার। এই জিনিসগুলো খুবই দক্ষতার সাথে খুবই ঠান্ডা মাথায় ফিক্স করতে হবে, কারণ এইটাই হবে আপনার মেইন জিনিস। এখানে প্রপারলি সাবমিট হলে আপনি একমাত্র গুগল সার্চ রেজাল্টে আসতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? গুড। সো আমরা এটা যখন আমাদের অন পেজ এসিওর কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা নিয়ে 2-3টা ক্লাস করব। ঠিক আছে, এখন বলেন কিওয়ার্ডে যে আমি যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলোতে আপনাদের কোথায় কি প্রবলেম আছে? তা তো বুঝলাম স্যার, কিন্তু আপনারা যে করেন না এটা তো খারাপ লাগে স্যার। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনাদের আশেপাশে এমন কি কোনো ফ্রিল্যান্সার আছে যাদের থেকে আপনারা হেল্প পান, অনেক ভালো ফ্রিল্যান্সার, মার্কেটে অনেক ভালো গ্রো করতে পারছে এরকম ফ্রিল্যান্সার?
আপনারা পরিচিত হয়েছেন এমন কোনো ফ্রিল্যান্সার আছে? ওকে, যদি এরকম থাকে তাহলে কাইন্ডলি তাদের থেকে একটু, তাদের যে যারা বিগিনার অবস্থায় ছিল যখন তারা কাজ শিখছে, তাদের এই কাজ শেখার গল্পগুলো একটু শুনবেন, ঠিক আছে? যে আপনারা কিভাবে কাজ শিখছেন আমাকে একটু বলেন, আমি ওইভাবে কাজ শিখব। তখন আপনি আসলে বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে এই যে আপনি কত সহজে একটা কাজ শিখতে পারতেছেন। কাজ শেখা এত সহজ না, ঠিক আছে স্যার? কাজ শিখতে অনেক কষ্ট হয়। হ্যালো। আচ্ছা, আমি বুঝতেছি না কোথায় প্রবলেম হয়েছে, এটা মাঝে মাঝে কোনো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমার মাইক্রোফোনটা। শোনা যায় এখন? আচ্ছা, এই মাসুদ রানা, আমি তো ক্লাসের শুরুর দিকে, কোর্সের শুরুর দিকে আপনাদের ওয়েব স্ক্র্যাপিং শিখেছি, তাই না? So, তখন আপনারা তো প্র্যাকটিস তো করেনই নাই। আমি কত করে বলছি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্রচুর প্র্যাকটিস করেন, করেন নাই আপনারা। মাসুদ রানা ওয়েব স্ক্র্যাপিং নিয়ে একটা কাজ পাইছে, আমি তাকে পুরো স্ক্রিপ্ট তৈরি করে দিছি, সে শুধু তার কম্পিউটারে এটা রান করবে, ঠিক আছে? ওইটাও করতে পারে না। পুরো স্ক্র্যাপিং করতেছে, শিটগুলো ব্লক হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, প্রবলেম ফিক্স করতে পারতেছে না, তার হাতে সময়ও নাই প্রবলেমগুলো ফিক্স করার। এই যে একটা ঝামেলা পড়ে গেল, ঝামেলার ভিতরে এই প্রবলেমটা আপনি সলভ যদি, যখন আমি এটা শিখাইছি তখন যদি আপনি যদি এটাকে প্র্যাকটিস করতেন, তাহলে আজকে এই দিনটা দেখা লাগতো না। আক্তারুল যখন ওয়েব স্ক্র্যাপিং এর কাজ করছে, তারও কিন্তু সেম প্রবলেম হয়েছে, তবে সে যতটা দ্রুত সম্ভব নিজেকে কাভার করে নিতে পারছে, তারপরেও তার প্রবলেম হয়েছে। যখন স্যার বা যেখানেই যান আপনি, যে কেউ আপনাকে যখন কোনো কিছু শেখাবে, আপনি দ্রুত শেখার চেষ্টা করবেন, এটাকে বলা হয় ফাস্ট লার্নিং। যখন যেটা আপনি শিখতে বসছেন তখন শুধু সেইটাই, ঠিক আছে? ওইটা ব্যতীত আর কোনো কিছু আপনি গুরুত্ব দিবেন না, তাহলে আপনি একটা জিনিস প্রপারলি শিখতে পারবেন। ওইটা ব্যতীত আপনি যখন অন্য কোনো কিছুতে গুরুত্ব দিতে যাবেন তখনই আপনি ফেঁসে যাবেন, আপনি আর নিজেকে ওখান থেকে কাভার করতে পারবেন না। আমি যদি এখন আপনাদের বলি আমাকে একটা ওয়েব স্ক্র্যাপ করে দেন, আমার বিশ্বাস আপনাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারবে না, ম্যাক্সিমামে আপনারা পারবেন না, কারণ আপনারা ওই একদিন দেখাইছি একদিনই, তারপরে ভুলে আর ওগুলো প্র্যাকটিস করেন না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি, এটা আসলে সচরাচর ডিরেক্ট আমাদের দোষও দেওয়া যায় না, কারণ আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, ঠিক আছে? যেটা আসলে আমরা যখন রিসার্চ করি, আমরা যখন ইউটিউব দেখি, কিছু কিছু না, ম্যাক্সিমাম ইউটিউবার আপনাকে এরকম একটা ধারণা দিবে, যে ধারণাতে বলা থাকবে হিডেন ট্রিক্স বা অ্যাডভান্স লেভেল। আরে ভাই, দুনিয়াতে হিডেন ট্রিক্স অ্যাডভান্স লেভেল বলে কিচ্ছু নাই ফ্রিল্যান্সিং, এটা আপনাকে কেউ দিতে পারবে না। বেসিকটা জানেন, অ্যাডভান্সটা আপনি তৈরি করে নেন, অ্যাডভান্স আপনার হাতে কেউ তুলে দিতে পারবে না, ঠিক আছে? আপনি যেটা তাতে শিখতে পারবেন সেটা শুধু বেসিক। অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাকে কি দেখাইছি, গুগল ম্যাপ ডাটা স্ক্র্যাপিং, ইয়েলো পেজ স্ক্র্যাপিং।
আপনি কি শুধু দুইটা নিয়ে কাজ করবেন? আপনাকে যদি বলা হয় যে আপনি আমাকে অ্যামাজনের প্রোডাক্ট স্ক্র্যাপিং করে দেন, তখন কি বলবেন? স্যার আমি পারতেছি না, এটা করে দেন। আমার পক্ষে কি সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট স্ক্র্যাপিং করে দেখানো আপনাদের সম্ভব? বলেন, আমাকে অ্যান্সার করেন। তাহলে আমি তো শুধু আপনাদের রাস্তা দেখাই দিছি, এটা দিয়ে এটা হয়, এটা এটা দিয়ে এটা হয়, এইটাই হচ্ছে রাস্তা স্যার। এইভাবে এইভাবে করলে এটা করা সম্ভব, পসিবল। আমি আপনার এইটা বলে আপনাকে আমি অনেক টাইম আপনার সেভ করে দিছি। আপনি যদি এখন শুধু ইউটিউবে সার্চ করে এসিও শিখতে যান, আপনাকে যদি লেখেন আমি হাউ টু লার্ন এসিও, তাহলে দেখবেন যে প্রচুর ভিডিও আসবে, কোনো ভিডিওর কোনো আগামাথা পাবেন না। আমি আপনাকে রাস্তা দেখাই দিলাম, এইভাবে অন পেজ এসিও করতে হয়, অন পেজ এসিওতে এই জিনিসটা অ্যাড করলে এইগুলো প্রবলেম দেখাবে, এগুলো আপনাকে ফিক্স করতে হবে। ফিক্স করাটা দায়িত্ব আপনার। এই কাজটা করতে করতে আপনি যেখানে আটকে যাবেন সেটা সলভ করে দেওয়ার দায়িত্বটা আমার। অন পেজ এসিও কমপ্লিট হলে আপনাকে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, কিওয়ার্ডগুলো আমি দেখাই দিলাম। এটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। সেটা আপনার কাছে যখন যে প্রবলেমটা মনে হবে সেটা আমাকে বললে আমি আপনাকে বলে দেবো যে এটা এটার কারণে হচ্ছে। আপনি 2 দিনেই বিষয়গুলো কাভার করে নিতে পারবেন। আর ইউটিউব দেখে 1 মাসেও কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। এটা কোনো খাতা কলমের কোনো রুলস নাই যে খাতা কলমে দেওয়া আছে এইরকম করেই করতে হবে। যে যার মতো করে এসিও করে, ঠিক আছে। দিন শেষে দেখা যায় প্রসেসটা আলাদা হলে দিন শেষে দেখা যায় কাজ একই, কাঠামোটা একই, ঠিক আছে। একটা বাঁশের কাঠামো তৈরি করছেন ঘর করার জন্য, কেউ সাদা মাটি দিয়ে ঘর করতেছেন, কেউ এঁটেল মাটি দিয়ে ঘর করতেছেন, কেউ আবার দেখা যাচ্ছে এই যে ঝোপঝাড় একসাথে করে ঘর করতেছেন। ঘর তো হচ্ছে, থাকা তো হচ্ছে, তাই না? কেউ ইট দিয়ে ঘর করতেছেন, কেউ আবার দেখা যাচ্ছে কাঠ দিয়ে ঘর করতেছে, কেউ আবার দেখা যাচ্ছে পুরো বাড়িতে ঢালাই করে করতেছে। ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। আপনি কিভাবে আপনার আপনার কাঠামোটাকে সাজাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। নো ওয়ান ক্যান হেল্প ইউ। কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আপনি যদি মনে করে থাকেন যে আপনি কারো থেকে হেল্প নিয়ে ভালো করবেন, দেন আপনি ওই জায়গাতে লুজার। আপনি ওই জায়গাতে হেরে গেলেন, পারলেন না, আর এগোতেই পারবেন না। আপনি স্বনির্ভরশীল হতে হবে। আপনি কারো থেকে হেল্প পাইবেন এই আশাটা করা বাদ দিতে হবে। আপনি কাউকে হেল্প করবেন এই মনোবল নিয়ে আপনারা কাজ করবেন। এই মনোবলটা এলইডিপির স্টুডেন্টদের থাকে না, ঠিক আছে। আপনারা যদি কখনো পেইড ক্লাস করে থাকেন, সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আসলে স্টুডেন্টদের মনোবলটা কতটা ইম্পর্টেন্ট। আপনি চাইলে আপনাকে আমি দেখাইতে পারি, ঠিক আছে। আমরা আমার ধরেন আজ এতদিন হয়ে গেল, এক মিনিট। ওকে,
দেখেন আপনাকে একটা দেখায়, আমরা যে এতদিন ধরে ক্লাস করে আসছি তারপরেও আমাদের স্টুডেন্টদের মনোবল নষ্ট হয় না। আমাদের টার্গেট কি জানেন? আমাদের টার্গেট হচ্ছে কাজ শেখা। যে কাজ পারে তাকে যেমনি হোক তাকে ধরে বান্ধে আনা হলেও আমার কাজ শিখতে হবে। যদি আপনাকে একটু দেখায় আমাদের কনভারসেশনটা, আমাদের গ্রুপটা দেখায়, আমাদের ভার্সিটি গ্রুপ, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি তো এতটাই অ্যাক্টিভ না, আমার যারা ফ্রেন্ডস সার্কেলের মধ্যে আছে তারা দেখেন কতটা অ্যাক্টিভ। ঠিক আছে, একটু দেখাই। দেখেন এখানে একটু জুম করে দিই। দেখেন এই আপু কি লিখছে, শুরু থেকে একটু দেখাই। এখানে লিখছে যে আচ্ছা, এক্সাম এক্সাম হচ্ছে নাকি, আমাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, সে লিখছে এক্সাম হচ্ছে নাকি, গট নো লিঙ্ক, সে কোনো লিঙ্ক এখনো পায় নাই, এক্সাম তো শেষ। ওকে, এখানে স্যার একটা এক্সাম নিছে, এক্সামের দিছে, এক্সাম তো শেষ। এখানে বলছে টাইম জানাইলে জানাইলে ভালো, টাইম জানাইলে কি কিভাবে, আচ্ছা জানলে কিভাবে, আচ্ছা এগুলো বাদ, এগুলো আগের কনভারসেশন, মেবি আরো আগের আছে, দাঁড়ান, এগুলো তো কালকের কনভারসেশন। মানে স্যারকেই খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, আমরা ধরেন স্যারকে খুঁজে খুঁজে নিয়ে আসি। এখানে না, এটা আছে, কোথায় আছে একটু দেখি। এটাতে আছে, এখানে দেখেন, এখানে কি লিখছে, ওয়েব ডিজাইনের ক্লাস আজকে হবে না, কেউ জানলে একটু জানাবেন প্লিজ। কাল এক্সাম কখন হবে কেউ মানে সবারই একই কথা, স্যার কই স্যার কই। আমি বললাম এই যে স্যারের নাম্বার আমার কাছে আছে, নিয়ে নাও। আমার বলতেছে আপনি জানেন নাকি, না জানি না, এক্সাম তো একটাই শুরু হওয়ার কথা, শুরু হবে। ওকে থ্যাঙ্কস, আজকে কি ক্লাস হবে? মানে প্রতিদিন স্যারেদেরই ধরেন 5-6টা করে ক্লাস থাকে। এখন আমাদের যে ক্লাসটা থাকে এই ক্লাসটাতে ধরেন স্যারকে খোঁজার জন্য আমাদের প্রতিদিন ফোন দিয়ে বলা হয় স্যার আমাদের আজকে ক্লাস আছে, স্যার একটু আমাদের ক্লাসে আসেন স্যার। আর আপনাদের স্যার স্যারতে মানে আমাদেরকে ফোন দিতে হয়, স্যার আপনারা কই, ক্লাস আছে আপনাদের, ক্লাসে আসেন স্যার। আর আরেকজন বান্দা দেখেন আসে আগে বলতে স্যার আমার প্রেজেন্টটা দিয়ে দেন। দেখছেন কি ইচ্ছা মনটা চায় বলতে বলেন। মানে কোনো কোনো মতে সে ক্লাসে ঢুকতে পারছে, ঢুকা মানে কোনো মতে ক্লাসে ঢুকছে, ঢুকে আগে মেসেজ দিছে স্যার আমার প্রেজেন্টটা দিয়ে দিন। কিছু বলার নাই, ঠিক আছে, শুধু হাসি পায়। আমরা এখানে কাজ শিখতে আসছি নাকি সার্টিফিকেট নিতে আসছি, আই ডোন্ট নো। সার্টিফিকেট দিয়ে কি করবো রে ভাই, সার্টিফিকেট কি আমাকে কাজ কাজ দিবে, টাকা দিবে? কিচ্ছু দিবে না সার্টিফিকেট, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো নিয়ে কথা না বলি, অলরেডি আমরা কোর্সের প্রায় শেষের দিকে চলে আসছি, এখন আর এগুলো নিয়ে কথা বলে লাভ নেই, ঠিক আছে। ওই বলে তো না, বলে না যে ধরেন দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা বোঝে না, ঠিক আছে। এই কোর্সটা যদি আপনি যেখানে পেইড করতে যান সেখানে দেখবেন যে টিচারকে আপনি খুঁজে পাচ্ছেন না, টিচার ব্যস্ত, 1 ঘন্টার ক্লাস নেক্সট আওয়ারে হবে, আজকে ক্লাস হল না, ওকে মেকআপ ক্লাস নেওয়া হবে আপনাদের। আপনাকে সময় তৈরি করতে হবে স্যারের জন্য, আপনার সময়টা আপনাকে কাভার করে নিতে হবে স্যারের জন্য, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? স্যার আপনার জন্য টাইম তৈরি করবে না, মানে আপনি এখন ফিরে আসেন সেই সময় অনুযায়ী স্যার ক্লাসে আসবে না।
স্যারের সময় অনুযায়ী আসবে, আপনাকে স্যারের সময় মতো আপনাকে টাইম বের করে নিতে হবে, কারণ আপনি ট্রেনি, আপনি শিখতে আসছেন এখানে। আর এলইডিপিতে আসলে সবসময় দেখা যায় যে স্টুডেন্টদেরই প্রায়োরিটি বেশি দেওয়া হয়, ঠিক আছে, এই জন্য স্টুডেন্টগুলো এইরকম আসলে হয়। আসলে কিছু করার নেই, কারণ ওপর থেকে তো এইরকমই বলা হয়। যদি আমাদের এখন যদি নিয়ম থাকতো, এই যে যারা ক্লাসে আসে না, অ্যাটেন্ড থাকে না, তাদেরকে রিজেক্ট করে দেওয়া, বা আপনার ধরেন তাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্টের ব্যবস্থা নেওয়া, সেক্ষেত্রে দেখা যেত সব কিছু প্রপারলি চলতো। বা এই যে কোর্সটা আপনারা করতেছেন, এটা যদি ফ্রি না হয়ে পেইড হতো, তাহলে দেখতেন আমি ক্লাসে না আসলে আমাকে ফোন দিয়ে ক্লাসে নিয়ে আসতেন আপনারা। এটা আমাদের স্বভাব, কিছু করার নেই, ঠিক আছে, আমরা চাইলেও এটাকে ইমপ্রুভ করতে পারবো না। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু গোল্ডেন থাকে, এর মধ্যে থেকে কিছু গোল্ডেন বের হয়ে আসে, এবং তারাই জীবনে লাইফটাকে শাইন করতে পারে। সবাই কিন্তু পারে না স্যার, আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে এই 25টার ভিতর থেকে সর্বোচ্চ 5টা 6টা ফ্রিল্যান্সার বের হবে, এবং তারা কন্টিনিউয়াসলি কাজ করবে, এবং তাদের ভিতর থেকে আবার দেখবেন 2-1 জন ড্রপ আউট হয়ে যাবে। সবার জন্য ফ্রিল্যান্সিং না, এটা একটি চরম সত্য কথা। বুঝতে পারছেন?